হ্যালো মাই অ্যানিমি লাভার্স, আজকে আমরা এক্সপ্লেন করব সোলো লেভেলিং এর সিজন 1 এপিসোড 2। সো লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম যে জিনবু সহ কিছু হান্টার্সরা একটা র্যাঙ্কের গেটের মধ্যে যায় এবং সেখানে যাওয়ার পরে তারা জানতে পারে যে সেখানে আরও একটা বেসমেন্ট আছে এবং সেই বেসমেন্টে ঢোকার পরে তারা সেখানে কিছু স্ট্যাচু দেখতে পায় এবং সেই স্ট্যাচুগুলা হঠাৎ করে তাদের উপরে অ্যাটাক করা শুরু করে এবং সে বড় মূর্তিটার অ্যাটাকে তাদের যে লিডার ছিল মিস্টার সং চিউল, সে তার একটি হাত হারিয়ে ফেলে এবং সে জিনবুর কাছে আসে, এসে জিনবুকে বলে যে তোমার কি মনে আছে সে প্রাচীন লিপিতে 3টা রুলসের কথা বলা ছিল এবং সেখানে আরও বলা ছিল যে যে এই রুলসগুলো না মানবে সে বাঁচবে না। এদিকে তাদের মাঝে আরেকটা হান্টার ছিল, সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সে যখনই তার জায়গা থেকে মুভ করে সেই মূর্তিটি তার উপরে অ্যাটাক করে এবং তার পা দুটো তার শরীর থেকে আলাদা হয়ে যায় এবং এরপরে ওখানে থাকা বাকি সব হান্টাররা এটা খুব ভালোভাবে বুঝে যায় কেউ যদি তাদের জায়গা থেকে মুভ করে তাহলে তারা বাঁচবে না। এরপরে জিনবু চিন্তা করতে থাকে যে এই মূর্তিটি চাইলেই সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে শেষ করে দিতে পারে, কিন্তু তবুও তাদেরকে কিচ্ছু করছে না, তার মানে এখানে কোনো না কোনো রহস্য অবশ্যই আছে। তখন সে মিস্টার সংকে জিজ্ঞেস করে যে মিস্টার সং, আপনার কি সেই রুলসগুলোর কথা মনে আছে? তখন মিস্টার সং বলে হ্যাঁ আমার মনে আছে এবং প্রথম রুলটা ছিল যে দেবতার সম্মান করতে হবে। তো এরপর তো আমাদের হিরো জিনবু সে বুঝেই যায় যে এখানে আসলে দেবতা বলতে এই চেয়ারে বসে থাকা মূর্তিটির কথা বুঝাইছে এবং তাদের সবাইকে তাকে সম্মান করতে হবে। তখন জিনবু একটা রিস্ক নেয় এবং রিস্কটা হচ্ছে সে বসা থেকে দাঁড়ায় যায় এবং সাথে সাথে সে মাথা নত করে সেই মূর্তিটিকে সম্মান করে। সারপ্রাইজিংলি সেই মূর্তিটি তাকে কোনো অ্যাটাকও করে না এবং এটা দেখার পরে সবাই আসলে বুঝে যায় যে তাদের প্রথম রুলসটা কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে দেবতাকে সম্মান করা। তো এরপর সবাই যথারীতি মাথা নত করে সেই মূর্তিটিকে সম্মান করে এবং যখনই সবাই মাথা নত করে সেই মূর্তিটিকে সম্মান করে সেই মূর্তিটি বড় বড় দাঁত বের করে একটা ক্রিপি স্মাইল দেয় এবং এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছিল যে এই মূর্তিটা অনেকটা অ্যাটাক অন টাইটানের যে মনস্টারগুলো ছিল তার মতো দেখতে। তো এরপরে তো হান্টাররা অনেক খুশি হয়ে যায়, তারা মনে করে যে এখন তো তারা বেঁচে গেছে, তারা এখন এখান থেকে বের হতে পারবে, কিন্তু ওই সময়ই মূর্তিটি বসা থেকে দাঁড়ায় যায় এবং এটা দেখে তো সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন মিস্টার সং জিনবুকে জিজ্ঞেস করে যে এখন আমরা কি করব। তখন জিনবু বলে সেকেন্ড রুলটা ছিল দেবতার সম্মান করা, তো আমাদের তাকে সম্মান করতে হবে। তখন তাদের মধ্যে আরেকজন হান্টার বলে যে আমি অনেক সংস্কৃতি নিয়ে পড়াশোনা করছি, সব দেবতাকে সম্মান করার ওয়েটা একরকমই হয়। তো সেই হান্টারটা সেই মূর্তিটির সামনে বসে মাথা নত করে প্রার্থনা করতে থাকে আর বাকি সবাই চিন্তা করতে থাকে যে এটা কি আসলেই কাজ করবে। অন্যদিকে সেই মূর্তিটি আস্তে আস্তে তাদের সামনে চলে আসে এবং একটা পর্যায়ে সেই হান্টারটিকে পায়ের নিচে পিষে ফেলে। এটা দেখে সবাই বুঝে যায় যে এই দেবতাকে এইভাবে সম্মান করা যাবে না, তাকে সম্মান করার ওয়ে হয়তো অন্যভাবে, যেটা আমাদের বের করতে হবে। এরপর মিস্টার সং সবাইকে বলে যে সবাই আলাদা আলাদাভাবে হাঁটা শুরু করো, সবাই যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা সবাই মারা যাব। এই মধ্যে কিমের সে বন্ধু পার্ক, সে একটি মূর্তির কাছে অ্যাটাক হয় এবং সে অন দ্য স্পট মারা যায়। আর জিনবু মনে মনে ভাবতে থাকে যে এই জিনিসটার তারিফ করব তো কেমনে করব, এটা তো কোনো দেবতা না, এটা তো একটা শয়তান। এদিকে একে একে অনেকগুলো হান্টার মারা যেতে থাকে এবং হঠাৎ করে জিনবু সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই এমন মূর্তিগুলোর নিচে গিয়ে দাঁড়াও যাদের হাতে ইনস্ট্রুমেন্ট আছে। এবং সারপ্রাইজিংলি জিনবুর এই আইডিয়াটা কাজও করে। তারা যখনই কোনো ইনস্ট্রুমেন্ট হাতে নেওয়া মূর্তির নিচে গিয়ে দাঁড়ায় সাথে সাথে সেই মূর্তিগুলো জীবন্ত হয়ে যায়। কিন্তু সমস্যাটা হয় জিনবু আর জুহির সাথে। তারা যখন সেই মূর্তিটির নিচে গিয়ে দাঁড়ায় তাদের মূর্তিটি জীবন্ত হয় না এবং এর কারণ ছিল যে এক মূর্তির নিচে দুজন দাঁড়াতে পারবে না, যে কোনো একজন দাঁড়াতে হবে। তখন জিনবু জুহিকে সেই মূর্তিটির নিচে রেখে সে অন্য একটি মূর্তি খুঁজতে থাকে যার হাতে ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু এরই মধ্যে সেই বড় মূর্তিটি জিনবুর পিছু নেওয়া শুরু করে এবং তাকে অলমোস্ট অ্যাটাক করেই ফেলে, কিন্তু শেষমেশ জিনবু বেঁচে যায় এবং সেই মূর্তিটি আবার তার চেয়ারে গিয়ে বসে পড়ে। এরপর জুহি দৌড়ে জিনবুর কাছে আসে এবং তাকে বলে যে জিনবু তোমার পা নেই,
এরপর যথারীতি জুহি জিনভুকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে পারে না। এবং এরই মধ্যে ওখানে থাকা বাকি সব হান্টাররা একজন আরেকজনের সাথে ঝগড়া করা শুরু করে দেয় যে তোমার জন্য আমরা এখানে আসছি, তোমার ফল্ট, সবাই সবাইকে দোষারোপ করা শুরু করে দেয়। এবং ওই সময়ই মন্দিরের মাঝ বরাবর একটা ছোট্ট প্ল্যাটফর্ম উঠে আসে এবং এটা দেখে সবাই বলতে থাকে যে ভাই এখন আবার কি হবে, এখন আর কি বাকি আছে। তখন জিনবু বলে যে এটা হচ্ছে একটা বলিস্থান, কারণ পুরনো বইতে এসব লেখা আছে যে যে কোনো দেবতাকে খুশি করার জন্য বা তাদের ভক্তি প্রমাণ করার জন্য কিছু না কিছু বলি দিতে হয়। এখানে কিম তো পুরাই একদম একটা ডাবল কার্ড খেলা শুরু করে। সে লিডারকে বলতে থাকে যে যেহেতু তোমার কথায় আমরা এখানে আসছি, তো এখন বলি তোমাকেই দিতে হবে। তখন মিস্টার সং বলে যে ঠিক আছে, তাহলে আমি নিজেকে বলি দিব। যদিও জিনবু এটা চাচ্ছিল না, কারণ এখানে আসার সিদ্ধান্তটা সবারই ছিল। এখানে মিস্টার সং যখনই সে বৃত্তের মাঝখানে যায়, সেখানে একটি অগ্নিশিখা জ্বলে ওঠে এবং এটা দেখে তখন জিনবু তাদের মাঝখানে দুজন হান্টারকে বলে যে আমাকে কি তোমরা সেই সার্কেলের মাঝখানে নিয়ে যাবা, আমি একটু ওখানে গিয়ে দেখতে চাই। তো যখনই জিনবু এবং তার সাথে দুজন হান্টার সেই সার্কেলের মাঝে গিয়ে দাঁড়ায়, সাথে সাথে সেখানে আরো 3টি অগ্নিশিখা জ্বলে ওঠে এবং এটা দেখে তারা সবাই খুব কনফিউজড হয়ে যায় যে আসলে এখানে হচ্ছেটা কি। তখন জিনবু মিস্টার চিওরকে জিজ্ঞেস করে যে আমরা যদি এখানে অপেক্ষা করি তাহলে কি আমাদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে। তখন মিস্টার সং বলে যে 7 দিনের মধ্যে যদি কোনো গেট বন্ধ করা না হয়, তখন সেই গেটের দরজা ভেঙে যায় এবং সেটার ভিতরে থাকা মনস্টারগুলো তাদের পৃথিবীতে আসা শুরু করে। তাই হান্টার্সদের দায়িত্ব শুধুমাত্র গেটের ভিতরে থাকা মনস্টার এবং সেই লিডারকে মারা নয়, আশেপাশে সময়ের আগে সেই গেট বন্ধ করাও হান্টার্সদের দায়িত্ব, হয়তো গেটের ভিতরে থাকা মনস্টাররা তাদের পৃথিবীতে প্রবেশ করা শুরু করবে। এরপরে সিন শিফট হয় একটি হসপিটালে, যেখানে আমরা জিনবুর ছোট বোন জিনাকে তাদের মায়ের সাথে দেখা করতে দেখি, যেখানে জিনা তার মায়ের সাথে তার সারাদিনের ঘটে যাওয়া কাহিনী শেয়ার করতে থাকে এবং এখানে তাদের মা হসপিটালের বেডে অজ্ঞাত অবস্থা দেখা যায়। অন্যদিকে বেসমেন্টে আমরা দেখতে পাই যে সে সার্কেলের মাঝখানে এখন জুহি এবং কিমো চলে আসে এবং বরাবরের মতো তাদের দুজনের জন্য আরো 2টি অগ্নিশিখা সেখানে জ্বলে ওঠে এবং অগ্নিশিখার পাশাপাশি সেখানে আরো কিছু নীল রঙের অগ্নিশিখাও জ্বলতে দেখা যায়, যেগুলো সময়ের সাথে সাথে নিভতে শুরু করছিল। সাথে সাথে সেখানে থাকা বাকি মূর্তিগুলো জীবিত হয়ে যায় এবং তাদের দিকে হাঁটা শুরু করে। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় এবং ভাবতে থাকে যে ভাই এইগুলো আমাদের কাছে কেন আসতেছে। তখন জিনবু এক্সপ্লোর করতে পারে যে যদি আমরা সেই মূর্তিগুলোর দিকে এক পলকে তাকিয়ে থাকতে পারি, তাহলে সেই মূর্তিগুলো মুভ করা বন্ধ করে দেয়। অর্থাৎ তারা যদি সেই মূর্তিগুলোর দিকে এক পলকে তাকিয়ে থাকতে পারে, তাহলে সেই মূর্তিগুলো হাঁটা বন্ধ করে দিবে। আর জিনবু এখানে সবাইকে বারবার ওয়ার্ন করতে থাকে যে তোমরা সবাই মূর্তির দিকে তাকিয়ে থাকো, আমরা কিচ্ছু হবে না, সবাই আমরা বেঁচে ফিরতে পারবো। তো আনফর্চুনেটলি সেখানে থাকা একজন হান্টার ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং এটা দেখে আরেকজন হান্টার ছিল, সেও সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তখন জিনবু এক্সপ্লোর করে যে যখনই কেউ এই বৃত্ত থেকে চলে যাচ্ছে, সাথে সাথে একটা করে অগ্নিশিখা নিভে যাচ্ছে। অন্যদিকে নীল রঙের যে অগ্নিশিখাগুলো ছিল, সেগুলো সময়ের সাথে সাথে একটা একটা করে নিভে যাচ্ছিল। এর মধ্যে কিম তো ভয়ে একদম শুকিয়ে যাচ্ছিল। সে কান্নাকাটি করা শুরু করে দেয় এবং বলতে থাকে যে ভাই আমার বাসায় বউ বাচ্চা আছে, আমি এখান থেকে বেরোতে চাই। বলেই সে এক দৌড়ে সে বেসমেন্ট থেকে বেরোয় যায়। বাকি থাকে জুহি, মিস্টার সং আর জিনবু। দিকে মূর্তিগুলো আস্তে আস্তে তাদের দিকে এগিয়ে আসতেছিল। তখন মিস্টার সং জিনবুকে বলে যে তোমরা এখনো অনেক ছোট, তোমাদের জীবনে এখনো অনেক বাকি আছে, তোমরা এখান থেকে পালিয়ে যাও, আমি এখানে থাকবো। মিস্টার সং জুহিকে বলে যে জুহি তুমি ওঠো এবং জিনবুকে এখান থেকে নিয়ে চলে যাও। কিন্তু ওই সময় ঘটে আরেক কাহিনী। জুহি প্যানিক হওয়ার কারণে সে সেখান থেকে মাটিতে বসে পড়ে। তো তখন আমাদের যে হিরো ছিল জিনবু, সে মিস্টার সংকে বলতে থাকে যে মিস্টার সং আপনি জুহিকে নিয়ে এখান থেকে চলে যান, আমি এখানে একা থাকবো। জুহি তো জিনবুকে ছাড়া এখান থেকে যাবে না, সে ওখানে বসে তার সাথে তর্ক করতে থাকে যে না আমি তোমাকে ছাড়া যাব না, আমি এখানে থাকবো তোমার সাথে। তখন মিস্টার সং পিছন থেকে জুহিকে অজ্ঞান করে ফেলে এবং তাকে নিয়ে সে বেসমেন্ট থেকে বেরিয়ে যায়। তো অবশেষে সে বেসমেন্টে শুধুমাত্র জিনবুই থেকে যায় আর সে সেখানে বসে বসে ভাবতে থাকে যে শিট, কেন আমি সেই হেলথ ইন্স্যুরেন্সটা নিলাম না।
মানে চিন্তা করা যায় এই সিচুয়েশনে বসে সে সেখানে হেলথ ইন্স্যুরেন্সের কথা চিন্তা করতেছে। যাই হোক, এরপরে জিনভু তার পাশে থাকা একটা তরোয়ার হাতে নেয় এবং সে বলতে থাকে যে আমি তো মরবই, কিন্তু একটা না একটাকে তো আমি মেরেই তারপরে মরবো। গিয়ে সেখানে থাকা বাকি মূর্তিগুলো এসে সে বেচারা কি ধোলাইটা দিল। মানে একজন এসে তার হাত কেটে ফেলতেছে, একজন এসে তার পা কেটে ফেলতেছে। মানে চিন্তা করো, তার চোখের সামনে সে তার মৃত্যুকে দেখতেছে। সে সময় জিনবু চিন্তা করতে থাকে যে সে সারা জীবনই তার এই দুর্বলতার জন্য মানুষের কাছ থেকে অনেক মজার পাত্র হইছে। সে অনেকবার নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেছে, কিন্তু সে পারে নাই। তখন সে এখানে আসা বাকি হান্টার্সদের কথাও চিন্তা করে যে সবাই খুব সেলফিশ, সবাই শুধু তার ফ্যামিলির কথা চিন্তা করলো, কেউ এটা ভাবলো না যে তারও তো একটা পরিবার আছে। শেষে জিনবু চিন্তা করতে থাকে যে আমি যদি আরেকটা চান্স পেতাম নিজেকে বাঁচানোর। এমন সময় সেখানে থাকা শেষ অগ্নিশিখাটা নিভে যায় এবং তার সামনে একটা নোটিফিকেশন চলে আসে এবং সেই নোটিফিকেশনে লেখা ছিল যে আপনি একজন প্লেয়ার হওয়ার জন্য এলিজিবল হয়ে গেছেন। তো যদি আপনি একজন প্লেয়ার হতে চান তাহলে আপনি ইয়েস ক্লিক করুন। আর এখানেই আমাদের সেকেন্ড এপিসোডও শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের সোলো লেভেলিং সিজন 1 এপিসোড 2। এরপরে জিনবুর সাথে কি হয়েছে সেটা দেখার জন্য দেখতে হবে এপিসোড 3। সো টিল দেন, টেক কেয়ার অ্যান্ড সায়োনারা।